স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। পার্বত্য চট্টগ্রামের সহিংসতা নিয়ে চলছে নানামুখী আলোচনা। কেন ঘটছে এসব ঘটনা, কি এর সমাধান, এসব নিয়ে আজকের আলোচনা। পাহাড়ে অস্থিরতা কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, আছেন কলাম লেখক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব ত্রং। স্বাগত আপনাদের কাজী রিয়াজুল হক। আমরা একটা নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা যারা ছিলেন তাদের উপরে একটা হামলা এবং সেই হামলায় 7 জন মারা গিয়েছে। ফলে এইটি যেমন একটা বড় ঘটনা, কারণ বাংলাদেশের যদি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য আমরা দেখেছি গতকাল, তিনি বলেছেন যে এটা নির্বাচনী কর্মকাণ্ডের সবচেয়ে বড় আঘাত। কিন্তু আমরা জানি যে পাহাড়ে একটা ধারাবাহিকভাবে অস্থিরতা অনেক দিন থেকেই চলে আসছিল। ফলে এইটিকে বিচ্ছিন্ন ঘটনা বলা হলেও নির্বাচনের জন্য বিচ্ছিন্ন হয়তো আমরা মেনে নিতে পারি, কিন্তু সামগ্রিকভাবে এটাকে আর বিচ্ছিন্ন হিসেবে মেনে যাওয়া যায় কিনা? হ্যাঁ, ঠিকই বলেছেন। তা আমি প্রথমে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে গত সোমবারে নির্বাচনকালীন নির্বাচনের দায়িত্ব একটা পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালন শেষে সেই নির্বাচনের কর্মকর্তা একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং যারা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিল সেই সমস্ত আনসার বাহিনীর সদস্যরা, যে 7 জন নিহত হলো, এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা দুর্বৃত্তদের হাতে। খুবই দুঃখজনক এবং আমরা এই জন্য যারা এই ঘটনাটা ঘটেছে তাদের জন্য আমরা চরম নিন্দা জ্ঞাপন করছি এবং যারা নিহত হয়েছেন তাদের সংশ্লিষ্ট পরিবারের জন্য আত্মার জন্য শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন আশা করব যে তারাও যেন দ্রুত সময়ের ভিতরে আরোগ্য লাভ করে। আপনি যে প্রশ্নটি বলেছেন যে নির্বাচনের দিনে এই ঘটনাটি ঘটেছে, প্রধান নির্বাচন কমিশন বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। আসলে পাহাড়ে আমরা অনেক দিন থেকে লক্ষ্য করেছি যে পাহাড়ে একটা অস্থির পরিবেশ বিরাজ করছে। এর পিছনে তো বিভিন্ন কারণ আছে। তো আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্যজনক মনে হচ্ছে এবং যে বিষয়টাকে খতিয়ে দেখার দরকার আছে বলে আমরা মনে করি যে নির্বাচনের দিনে এই ঘটনাটা ঘটলো কেন। পাহাড়ে দুটো জেনারেল সাহেব আছেন, উনি যেহেতু আর্মিতে ছিলেন উনি বিষয়গুলো জানেন। সঞ্জীব ধরং তার এদের নিয়ে কাজ করেন, তিনি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, তারা বলবেন। তা আমার কাছে যেটি মনে হয়েছে যে ওখানে যে বিদ্যমান দলগুলো আছে, আঞ্চলিক দলগুলো আছে, এই দলগুলোর ভিতরে দীর্ঘদিন থেকে একটা বিরোধ, প্রত্যেকের ভিতরে আমরা লক্ষ্য করেছি একটা আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। তো সেইটাই হবে বলে অনেকেই ধারণা করছে। আবার এটাও সাথে সাথে বলা যায় না, আমরা জানি না যে এটা কেন নির্বাচনের দিনে ঘটলো। নির্বাচনক যারা দায়িত্বে ছিলেন তারা কি অপরাধ করেছে, তাদের কেন টার্গেট করা হলো, এই যে বিষয়গুলো, এটাও আমার মনে একটু খতিয়ে দেখার প্রয়োজন আছে। তা যাই হোক, আমি মনে করব, আশা করি যে যারাই এই অপরাধটা ঘটাক না কেন, এমন ইতিপূর্বে পাহাড়ে দেখেন গত 2 বছর প্রায় 200-র মতো মানুষ নিহত হয়েছে। সো পাহাড়ে সেই দীর্ঘদিন থেকে চলে আসছে একটা শান্তি চুক্তি হলো, সেটা বাস্তবায়নের অনেকটা অগ্রগতি হয়েছে, কিছু কিছু বাকি আছে, আমরা সবসময় বলে আসছি সেগুলোও বাস্তবায়ন করতে হবে। কিন্তু এখানে যে বিষয়টা মনে হচ্ছে আমার কাছে, যেটা মনে হয়েছে অ্যাপারেন্টলি, এটা কিন্তু ওইটার চেয়ে আমার কাছে বেশি মনে হয়েছে তাদের নিজেদের ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব, নিজেদের ভিতরে যে আধিপত্য বিস্তারের যে একটা প্রচেষ্টা এবং নিজেদেরকে যে শত্রুতাগুলো আছে এই শত্রুতার একটা প্রতিশোধ নেওয়া, এই সব কিছু মিলিয়ে যেন আমার কাছে মনে হচ্ছে। তবে এই কথাকে অস্বীকার করা যায় না, অন্য কোনো কিছুর ভিতরে আছে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। এখানে আসলেই মানে জিনিসটা যেহেতু অনেক দিন যাবতই হচ্ছে, এটা মানে আরও গুরুত্ব দিয়ে খুঁজে বের করা অবশ্যই প্রয়োজন। মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে একটু জানতে চাই যে পাহাড়ের পরিস্থিতিটা অনেক দিন যাবতই আমরা দেখছি যে একটা সময়ে বেশ ভালো পরিস্থিতি দেখেছি, আবার গত 2 বছরে স্যার যেটা বলছিলেন যে গত 2 বছরে সরাসরি প্রতিপক্ষকে হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। কিন্তু এই হামলাগুলির একটা বিষয় আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে এগুলির কোনো তদন্ত বিচার, সেইটার ব্যাপারে অগ্রগতি আমরা খুব দেখি না। ফলে এই ধরনের, কারণ একটা নির্বাচন কর্মকর্তা উপরে যখন আঘাত আসে তখন তো এটা রাষ্ট্রের উপরই আঘাত। ফলে এখানে তো রাষ্ট্রের দায়িত্ব আছে যে কোনো জায়গায় তার নিজের যে প্রতিষ্ঠানগুলোকে সেগুলোকে নিরাপত্তা দেয়া। ফলে এই ক্ষেত্রে আসলে আমাদের
আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করতে পারে, কারণ যেই ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেইগুলিও তো আমার মনে হয় যে একটা নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা যায়। না, আপনি সঠিকই বলেছেন। দেখেন, এই যে আক্রমণটি ঘটেছে, আপনি যে দৃষ্টিকোণ থেকেই বিচার বিশ্লেষণ করেন, অবশ্যই বলতে হবে এটা রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার জন্য একটি হুমকি এবং মানুষের উদ্বেগের জায়গা। তবে আপনি যেটা শুরুতে বলেছেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক হলে হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলা যেতে পারে, বাট আমি একেবারেই মানে বলতে চাই যে এটি পাহাড়ের যে অস্থিরতা এবং সংঘাত, সংঘর্ষ, সহিংসতা আমরা বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2-3 বছরে খুব বেশি বৃদ্ধি পেয়েছে, তার সাথে এটাকে একেবারে কোনোভাবে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই, একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে যে বিষয়গুলো লক্ষ্য করা দরকার সেটি হলো যে পাহাড়ে সশস্ত্র যে গ্রুপগুলো আছে সেটি প্রধানত 4টি গ্রুপ। একটা হলো জনসংহতি সমিতির 2টা গ্রুপ, একটা হলো শান্তুল লার্মা যেটা নেতৃত্ব দেন আমরা দেখি, আর একটা হলো যে বোধহয় 2010 সালে বোধহয় আরেকটি গ্রুপের সৃষ্টি হয়েছে MN লার্মা গ্রুপ বলে, আর একটা হলো শান্তি চুক্তির বিরোধী বলে UPDF। তারা যখন আত্মপ্রকাশ করলো, এটি আপনি দেখবেন 2017 সালে এসে তারা আরেকটি বিদ্রোহী গ্রুপ সৃষ্টি হয়েছে। আপনি দেখবেন যে বিগত সময় যে ঘটনাগুলি ঘটেছে, প্রধানত দেখবেন যে পরবর্তীতে আমরা যে খবর পেয়েছি, আহত নিহত ইত্যাদি যারা হয়েছেন তাদের পরিচয় টরিচয় দিয়ে বিচারে বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই 4টি গোষ্ঠীর মধ্যেই কিন্তু হতাহতের ঘটনা ঘটছে। তারা নিজেরা যারা এটা নেতৃত্ব দিচ্ছেন বা বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আছে তারা আহত নিহত হচ্ছেন, অথবা এদের সমর্থক কোনো গোষ্ঠী আহত নিহত হচ্ছেন। সেখানে যেভাবে আমরা দেখি, মানুষ অনেক সময় মূল্যায়ন করেন যে শান্তি চুক্তি হলো, শান্তি চুক্তির একটা বড় একটা জায়গা, অনেক দূর এগিয়ে আছে শান্তি চুক্তির বাস্তবায়ন, একটি বড় জায়গা ভূমি বিষয়ক যে জায়গাটি, এটার নিষ্পত্তিটা এখনো হয়নি। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই যে 2-2.5 বছর যে ঘটনা ঘটেছে ভূমি নিয়ে সংক্রান্ত নিয়ে কিন্তু কোনো যে এই ভূমি বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে, সেখানে 5 জন লোক মারা গেছে, এটা কিন্তু একটি ঘটনা নেই, সবগুলোই টার্গেটেড কিলিং। হ্যাঁ, তার অর্থটা হলো যেটি চেয়ারম্যান মহোদয় বলছিলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মহোদয়, যে এইখানে একেবারে আমরাও কিন্তু এই অঞ্চলে ছিলাম এক সময়, যদিও সেটা শান্তি চুক্তির আগে, এবং এইখানে এই যে গতদিন যে এই নির্বাচনের দিন যে ঘটনাটা ঘটল, ওই এলাকায় পাশে একটা ক্যাম্প আছে, মাসালং ক্যাম্প, একেবারে কাছে, ওই যেটা দিঘিনালা থেকে আপনার ওই যে সাজেকে যেতে মাঝখানে পড়ে। তো ওই সাজেকটা হলো আপনার রাঙ্গামাটির জেলার মধ্যে পড়েছে, কিন্তু যোগাযোগের দিক থেকে কিন্তু এটা খাগড়াছড়ির সাথে বেশি সহজ। কিন্তু যা হোক, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, ওখানে আমরা যাচ্ছি না। কিন্তু এখানে আমরা যখন ছিলাম 1988 সালে, তখন কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না। তো যা হোক, যেটি আমি বলছিলাম, সেখানে যদি যাই, যে আমরা ওই যে বিগত দিনের যে ঘটনাবলী দেখেছি তার সাথে বিচার বিশ্লেষণ করে আমরা মোটামুটি প্রায় মানুষ একমত যে এখানে বড় ধরনের একটা এই গোষ্ঠীগুলোর নিজস্ব ভিতরে স্বার্থের সংঘাত। সেই স্বার্থের পিছনে হলো টাকা, চাঁদাবাজি, শত শত কোটি চাঁদাবাজি হয় বছরে। এখানে কত ধরনের যে চাঁদাবাজি হয় সেটা যেমন আমরা ওই সময়ও দেখেছি, শান্তি চুক্তির আগেও কিন্তু দেখেছি এক ধরনের চাঁদাবাজি। এখন তো আপনার এই চাঁদাবাজির যে জায়গাগুলোর বিস্তৃতি ঘটেছে, ব্যবসা বাণিজ্য, লোকজন, ট্যুরিজম, অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড চলছে, শত শত কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে, সেখানে কন্ট্রাক্টররা যাচ্ছেন, ট্যুরিজম যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য বহু বিস্তৃতি ঘটেছে। সুতরাং চাঁদা নেওয়ার যে জায়গাগুলোর অনেক বিস্তার ঘটেছে, সুতরাং চাঁদার অ্যামাউন্টও বেড়ে গেছে। সুতরাং এইখানে এই যে 4টি গোষ্ঠী, তারা প্রধানত তাদের এই চাঁদা আদায়ের আধিপত্যটা ধরে রাখার জন্য বা রক্ষা করার জন্য তারা পরস্পরের বিরুদ্ধে লেগে যাচ্ছে। আপনি যদি পার্টিকুলারলি সেদিনের ঘটনাটি দেখেন,
আমরা যেটা তথ্যপত্র পেয়েছি সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য পাইনি যে কেন এই ঘটনা ঘটলো বা এর পিছনে কী কারণ থাকতে পারে। বাট সেটা সরকার বলবেন, সরকার তদন্ত করবেন, কিন্তু নাগরিক সমাজ, আমরা সাংবাদিক, আপনারা যারা আছেন, তাদের তো একটা আমরা দেখছি হোয়াট ইজ হ্যাপেনিং, হয়তো সেটার আইনি মূল্য না থাকতে পারে, বাট আমাদের দেখার তো মূল্যহীন হয়ে যায় না। আমার সাধারণ সমাজ, সাংবাদিকরা দেখ সেটা কি মূল্যহীন হয়ে যাবে, তদন্ত কী হবে সে আলাদা জিনিস। সেখানে আমরা দেখলাম যে ওই উপজেলায় যে নির্বাচনটি হচ্ছিল সেখানে 2 জন ক্যান্ডিডেট ছিলেন। সরকারি দল আওয়ামী লীগের নৌকা প্রার্থী কেউ ছিলেন না সেখানে। ওই আপনার ওই যে সন্টুল আরমার যে প্রার্থী তিনি ছিলেন, উনি কিন্তু সিটিং উপজেলা চেয়ারম্যান। আর বিপরীতে ছিলেন আপনার ওই যে ML লারমার একজন ক্যান্ডিডেট। তো যেখানে তথ্যপত্র আমরা দেখেছি, নির্বাচনের আগেও আমরা খোঁজ খবর নিয়েছি ওখানে। আমি যেহেতু একটা টেলিভিশন চ্যানেলে এখন আছি, আমার সাংবাদিক ওখানে আছে, আমি তার সাথে কথা বলেছি। নির্বাচনের আগের পরিস্থিতি ইত্যাদি আমি যেটা তথ্যপত্র পেয়েছি তাতে এরকম ধারণা হয়েছিল যে যিনি সিটিং চেয়ারম্যান শান্তনুর রহমান উনি ব্যাপকভাবে হেরে যাবেন, এরকম একটা তথ্যপত্র পেয়েছি। আমি সঠিক না আমি কোনো আপনাকে প্রমাণ দেখাতে পারবো না, বাট আমি তথ্য পেয়েছি সেটা আমাকে বলছি হেরে যাবেন, কারণ ওনার বিরুদ্ধে এরকম চাঁদাবাজি এবং গোষ্ঠীগত স্বার্থ রক্ষার অভিযোগ যথেষ্ট অনেক বেশি। তারপরে আরেকটি কারণ হেরে যাওয়ার যে ওখানে এই ML লারমার যে প্রার্থী তাকে মানে মৌন সমর্থন দিয়েছে আওয়ামী লীগ লোকজন, এটিও আমরা শুনেছি। তাতে দেখা যাচ্ছে তার জিতে যাওয়ার পাল্লাটা অনেক ভারী হয়েছে। আমি আরও যেটা শুনেছি সেটি হলো যে অতীতের আগের বার উনি চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান, তখন সেটা খুব বিতর্কিত ছিল। হ্যাঁ হ্যাঁ সেটাও ছিল। যেটা আরও শুনেছি সেটা হলো যে আপনি দেখবেন যে এই উপজেলা নির্বাচন তো ওদিন অনেকগুলো উপজেলা 116টি উপজেলা নির্বাচন আমাদের সমতল ভূমিতে নির্বাচন হয়েছে। সাধারণ কারণে আমরা দেখেছি ভোটার উপস্থিতি একটু কম ছিল, অন্য সময় যেটা দেখি একটু থিন ছিল, কিন্তু টেলিভিশন সব চ্যানেলে আমি দেখেছি ওখানে কিন্তু ব্যাপক ভোটার উপস্থিত ছিল, বিশেষ মহিলা মানে একেবারে ব্যাপকভাবে, সাধারণতভাবে যেটা হয়ে থাকে বাংলাদেশ সবসময় সেরকম হয়েছে। তাতে বোঝা যাচ্ছিল যে নির্বাচনের যে পূর্বাভাস বা লোকজন যেটা ধারণা করছিল সিটিং MP ML লারমার গ্রুপ হেরে যাচ্ছে। আমরা এরকম কিছু তথ্য পেয়েছি যে সে নাকি হুমকি দিয়েছিল যে পরিস্থিতি ভালো হবে না। সে চাচ্ছিল তার ওই এলাকা, তার ওইখানের এলাকার লোক, যে সে এইভাবে নির্বাচন কমিশন বা নির্বাচন কর্মকর্তা যারা আছেন ওখানে লোকাল, তাদেরকে প্রভাব বিস্তার করে মার্শাল শক্তি ব্যবহার করে সে তার ফলাফলটা তার পক্ষে নেওয়ার একটা চেষ্টা ছিল তার ইনডাইরেক্টলি, এটা শুনেছি আমি। তার আরেকটা প্রমাণ পাওয়া যায়, সে 10টার সময় সে উইথড্র করেছে, বয়কট করে গেছে। এত ব্যাপক উপস্থিতি যখন ভোটারদের, তখন তো তার ওয়েট করা উচিত ছিল টিল দিস টাইম। ফলে আপনি মনে করছেন যে এইটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ডিকেশন যে এই নির্বাচনী কর্মকর্তারা এই গ্রুপ যেটি করতে চেয়েছিল সেটি করতে দেননি, বাধা সৃষ্টি করেছেন সঙ্গত কারণে তাদের সেইটাই দায়িত্ব, সেই দায়িত্ব তো তাদের যে তারা কোনো মতে অনিয়ম করতে। সুতরাং সেই জায়গায় যেহেতু এখানে 4টি গ্রুপ আছে, এখানে অন্য গ্রুপরাও তো হতে পারে, আরেকটা হতে পারে। এখানে বলা হয়েছে ওই এলাকাটা কিন্তু UPDF এর একটু বেশি প্রভাব, এটাও কিন্তু পত্রপত্রিকা আমরা দেখছি এটা UPDF যেটা যারা নির্বাচনে অংশ নেয়নি তাদের প্রভাব। এখন তো পাল্টাপাল্টি আছে, এখন এরকম হয় যেরকম একটা ঘটনা ঘটিয়ে দিয়ে তার উপরে দোষটা যাবে, সুতরাং তাকে বেকায়দায় ফেলে এরকম ঘটনা ঘটতে পারে। এখন আমি তো বলছি যে আপনাকে কিন্তু আমি কংক্রিট কোন তদন্তের রিপোর্ট তো না। জি জি অবশ্যই আমাদের যেই এখনো পর্যন্ত ধারণা সেটাই বলছি। এবং আমি আরেকটা বলে শেষ করে, নিরাপত্তা দৃষ্টিভঙ্গিতে এই অ্যাটাকটা যখন করা হয়েছে দেখবেন, আমি যেটা খবর পেয়েছি এই যে রাস্তাটা গেছে আপনার দিঘনালা থেকে আপনার বাঘাইছড়ি পর্যন্ত 9 মাইল, ওখানে পাহাড় আছে, উঁচু পাহাড় আছে, আবার পাহাড়ের নিচে রাস্তার পাশে আপনার ওই জঙ্গল আছে, কিন্তু একটু জায়গা আছে। তো একেবারে ক্লোজ রেঞ্জ থেকে ফায়ার করছে, যার জন্য এত হতাহত। যদি পাহাড়ের উপর থেকে ফায়ারটা করতো তাহলে হয়তো একসঙ্গে এত হতাহত হতো না। আর ওখান থেকে পালিয়ে যাওয়ার বিকল্প রাস্তা আছে, সেটা পালিয়ে চলে গেছে। চমৎকার সিলেকশন আর কি। আর আমরা পাহাড়ে তো দেখেছি মানে পাহাড়ের পথঘাট, এটা তো নির্দিষ্ট একটা রাস্তা আছে, কিন্তু কোন দিক দিয়ে কোন রাস্তা যারা এইখানে চলাচল করে অভ্যস্ত ওই এলাকার যারা, তারা কিন্তু খুব ওয়েল কনভার্সেন্ট, কিন্তু যারা আমাদের এখানে দায়িত্ব পালন করতে যায়, গাড়ি চালাতে চায় না, দায়িত্ব পালন করতে যায়, তারা তো স্বল্প সময়ের জন্য যায়, কেউ 1 বছর, কেউ 2 বছরের জন্য চলে যায়, তারা অত অভ্যস্ত ঘটে না। সুতরাং ওদেরকে তাড়া করে কোথাও গেলেও তাদেরকে ধরা খুব ডিফিকাল্ট ওই ভূমি বিন্যাসের কারণে। সুতরাং সেটা আরেকটি কারণ যে তার একটা সুযোগ তারা নিয়েছে। সুতরাং এটি আমরা বলতে পারি যে এটা ওই যে ঘটনা
সুতরাং এটা ওই পাহাড়ির যে ঘটনা বৃত্তান্ত গত 2 বছর ধরে তার সাথে এটা সরাসরি সম্পৃক্ত। জি, সঞ্জীব দা, আপনার কাছে আসবো যে একটা বিষয় হচ্ছে যে ধারাবাহিকভাবে এই পরিস্থিতিটা আছে এবং সেখানে আমরা যেমন এই কথাটা অনেক দিনই বলা হচ্ছে যে অনেকগুলি বিবদমান পক্ষ আছে, ফলে তাদের মধ্যে মারামারি, এখানে যেন প্রশাসনের কিছু করার নাই, করার দরকারও নাই, এরকম একটা ব্যাপার, এটা ওদের ঝামেলা ওরা মিটাক টাইপের একটা ভাইভ পাওয়া যায়। কিন্তু এই পরিস্থিতিতে আমরা যেটা নিয়ে আরও বেশি উদ্বিগ্ন যে সাধারণ মানুষ, এমনকি হত্যাকাণ্ডের পরে পরিবারের লোকজনরাও পর্যন্ত মানে অনেক বেশি ভয়ের কথা বলছে। আমরা সাংবাদিকরা যখন ইন্টারভিউ করি এমনকি অভিযোগের কথাও বলতে চায় না, ফলে এক ধরনের ভয় ভীতি আছে, সেটা নিশ্চয়ই নানান জায়গা থেকেই আসছে। একটু জানতে চাই যে ওইখানকার পরিস্থিতি কি, সাধারণ মানুষ এই ঘটনাগুলি কিভাবে দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কী। তবে সে সঞ্জীব রং, একটু জানতে চাই যে স্থানীয় মানুষরা এই যে হানাহানি এটাকে কিভাবে দেখছে এবং তাদের দিক থেকে কোনো ধরনের চাহিদা আছে কিনা, রেকমেন্ডেশন আছে কিনা, প্রশাসনের যেই ভূমিকা সেইটা নিয়ে তাদের মতামত কি? অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে তো আসলে যে ঘটনা ঘটে গেল সেটা তো মর্মান্তিক ঘটনা এবং দুঃখজনক ঘটনা, আমরা কেউ চাই না, এবং সমবেদনা জানাই যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য। আহত যারা, তারা নিশ্চয়ই সেরে উঠবেন। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো, আমি সেটার উত্তর দিতে গেলে আসলে মূল জায়গায় ফিরে যেতে হয় আমাদের। যেমন পার্বত্য চট্টগ্রাম তো এক সময় ধরেন বা কি বলে ব্রিটিশ সে সময়, তারপরে পাকিস্তান, তারপরে স্বাধীন বাংলাদেশ, ঐতিহাসিকভাবেই পার্বত্য চট্টগ্রাম একটা ভিন্ন ভিন্ন প্রশাসনিক কি বলে কাঠামো দ্বারা পরিচালিত হয়ে আসছিল। তাদের জন্য কিছু স্পেশাল আইনও ছিল, এখনও আছে। এবং এইসবের প্রেক্ষিতে দেখবেন এটা পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে, শান্তি চুক্তি, সব কিছু মিলে পার্বত্য চট্টগ্রাম এর সাথে সারা বাংলাদেশকে মেলালে হবে না, সেটাকে ভিন্নভাবে আমাদেরকে দেখতে হবে। সেখানকার পাহাড়ি মানুষ, আদিবাসী মানুষ, সেখানকার মানুষের সংস্কৃতি, সেখানকার মানুষের ভাষা, জীবনধারা, ওয়ে অফ লাইফ যেটা ভিন্ন, এবং এই ভিন্নতাকে আমাদের পজিটিভলি স্বীকৃতি দিয়ে, ডাইভার্সিটিকে স্বীকৃতি দিয়ে সেলিব্রেট করে আমাদের তাদের উন্নয়নের কথা আমাদেরকে ভাবতে হবে। এই যে এই ধরনের ঘটনার কথা আপনি বললেন বারবার ঘটছে, এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ভেঙে বিভক্ত হয়েছে, আবার ইউপিডিএফ ভেঙে বিভক্ত হয়েছে। আমাদের জেনারেল সাহেব বললেন যে গত 1.5 বছরে অনেক রক্তপাত হয়েছে, এবং উনি বললেন যে এই রক্তপাতগুলো অবশ্যই যোগসূত্র আছে, একেবারে বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি নিজে যেটা মনে করি, পাহাড়ে অনিশ্চয়তা বিরাজ করছে, সম্পূর্ণ অনিশ্চয়তা। একদিকে উন্নয়নের কথা আমরা বলছি, যেমন ধরেন সাজেকের কথা বলছি, সাজেকে ধরেন রাস্তা হয়ে গেছে গভীর, সেই সাজেক এখন এই সাজেক না, পুরা ভিন্ন, এবং পর্যটন যাচ্ছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন পাহাড়ে আবার মানুষের মধ্যে অনিশ্চয়তা, হতাশা বাড়ছে। যেমন 22 বছরেও শান্তি চুক্তির মূল বিষয়গুলো বাস্তবায়িত হয় নাই, এবং ওই যে পর্যটন যাচ্ছে, আবার কি বলে নতুন নতুন কি বলে রাস্তা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এগুলোতে পাহাড়ি মানুষের, স্থানীয় মানুষের অংশগ্রহণ কতখানি আছে অথবা আছে কিনা। আমরা যে মানে অংশগ্রহণ বলতে যদি একটু স্পেসিফিক করেন যে সেখানে হয়তো কাজ করে পাহাড়িরা, কিন্তু এগুলির মূল এন্টারপ্রেনিয়র কারা, মূল উদ্যোক্তা কারা, সেই বিষয়ে স্থানীয় মানুষেরা নয়। আমরা বারবার বলি যে লোকাল ট্যুরিজম বা স্থানীয় পর্যটনকে যে প্রমোট করার যে বিষয়গুলো থাকে, নেপালে হয়েছে। নেপালে আপনি দেখবেন সেখানকার মাউন্টেন পিপল যারা, পাহাড়ি মানুষ যারা, ধরেন শেরপা যারা, তারা এটার সঙ্গে যুক্ত। ভারতে ইকো ট্যুরিজমগুলো হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমি যেহেতু এদের সাথে চলি, কথা বলি, এবং এদের হতাশা বলেন, দুঃখ বলেন, অনিশ্চয়তা, অপ্রাপ্তি, এই বিষয়গুলো আমি যেহেতু জানি, সেই জন্য আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামে এই ধরনের হতাশা, অথবা ধরেন তারা মনে করছে যে এখানে তো ভবিষ্যৎ আসলে নাই, আমাদের ভবিষ্যৎ 10 বছর পর, 20 বছর পরে কী হবে সেটা তারা বলতে পারছে না। এটা আমার দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে হয়তো রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মিলবে না, বৃহত্তর কি বলে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি মিলবে না, এটা হতে পারে। আরেকটা হতাশা জায়গা হলো, আপনি নিজেও বলেছেন যে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু তার বিচার হয় নাই। মানুষজন হয়তো ভয় পায়, অথবা মানুষজন মনে করে আসলে বিচার হবে না, যদি আইনের আশ্রয় নিলে পরেও বিচার হবে না। এই যে এই ঘটনার যেটা সোমবারের ঘটনা যেটা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, তার আজকে দেখলাম আমি এটা মামলা হয়েছে, 40-50 জনকে
অজ্ঞাত 40-50 জনকে নিয়ে এটা, কিন্তু শেষ পর্যন্ত এটা কি হবে, অথবা অতীতে এই ধরনের যে ঘটনাগুলো ঘটেছে তার বিচার কি হয়েছে? এই তো আমি যেটা বলতে চাই, দিনের শেষে যেহেতু কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য না, কোনো রক্তপাত কি বলে সমর্থনযোগ্য না, আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। যদি আমরা শান্তি চাই এবং পাহাড়ের মানুষেরা যদি নাগরিক হয়, সেখানকার স্থানীয় মানুষেরা, এই দেশের নাগরিক, সবাই আমরা নাগরিক, তা নাগরিকদের নিরাপত্তা বিধান করবার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের। এটা রাষ্ট্র এই দায় এড়াইতে পারবে না। এবং পার্বত্য চট্টগ্রামের জন্য রাষ্ট্রকে আরও বেশি আন্তরিক, আরও বেশি মনোযোগী হতে হবে। যেমন শান্তি চুক্তি আপনি করেছেন, তাহলে শান্তি চুক্তি বাস্তবায়নের দায়িত্ব এখন হলো রাষ্ট্রের, এবং সরকার তাদের নির্বাচন ইশতেহারে এটা বারবার বলেছে, এবারের ইশতেহারেও আছে এটা, যে চুক্তি আমরা বাস্তবায়ন করছি, আরও করব, বাকিগুলো আমরা করব। কিন্তু আমার যেটা মনে হয়, আমি পাহাড়ের কিছু তরুণ বন্ধুদের সঙ্গে কথা বলি, শিক্ষিত ছেলে মেয়েদের সাথে কথা বলি, পার্বত্য চট্টগ্রামের যারা, তারা আসলে এটা স্বপ্নহীন একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন। এই অনিশ্চয়তাকে অ্যাড্রেস করা আমাদের দরকার। আমাদের বুদ্ধিজীবীদের মধ্যেও, আমাদের মিডিয়া, ধরেন আজকে আপনারা ডেকেছেন, আমি সবসময় বলি, এই যে পাহাড়ে যখন এরকম রক্তপাত হয়, কি বলে মানবাধিকার লঙ্ঘন হয়, বা এই ধরনের হত্যাকাণ্ড যখন হয়, দুর্দশার সময়ে আমাদেরকে একটু আমরা কথা বলি। কিন্তু পাহাড়ের আরও যে ভালো ভালো সময়গুলোতে, যে পাহাড়ের মানুষেরা তাদের সেখানকার জীবন, ধরেন তারা বন ধ্বংস করতো না, তারা পাহাড় ধ্বংস করতো না, তারা নদী নালা ধ্বংস করতো না, তারা পরিবেশ রক্ষা করে, তারা ঝর্ণা রক্ষা করে, জীববৈচিত্র্য তারা রক্ষা করে, তারা বাংলাদেশের জন্য অনেক অবদান রাখতে পারে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর জন্য অবদান রাখতে পারে, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে। এইসব ক্ষেত্রে কিন্তু নাগরিক সমাজ, মিডিয়া অনেকটাই নীরব। আমি মনে করি এই যে নীরবতা, বিশেষ করে 22 বছরের চুক্তি বাস্তবায়ন হলো না, আমরা অনেক স্বপ্ন দেখালাম তাদেরকে, হ্যাঁ, এটা উচ্চাশা দিলাম, একটা প্রত্যাশা তৈরি করলাম, কিন্তু এখন বাস্তবায়িত হচ্ছে না। সব কিছু মিলে আমি মনে করি পাহাড়ে এই অনিশ্চয়তার বা হতাশার তৈরি করছে, এটা বাড়ছে দিন দিন। এই যে আমরা যদি চুক্তি বাস্তবায়ন করতাম এবং আঞ্চলিক পরিষদকে যদি আমরা সক্রিয় করতাম বা ক্ষমতাশালী করতাম, জেলা পরিষদগুলোকে আমরা যদি পাহাড়ের মানুষদের এবং বাঙালিদেরও, পাহাড়ি বাঙালি উভয়ের জন্য, তারাও তো সেখানে আছেন, তাদের জন্য আমরা যদি সেভাবে তৈরি করতে পারতাম, আমরা যদি শান্তি চুক্তির পরে একটা সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে পারতাম, কালচার অফ পিস বা শান্তির সংস্কৃতি আমরা যদি চালু করতে পারতাম, বাঙালি বন্ধু পাহাড়ি বন্ধু মিলে যদি এটা আলোচনা করতো, সাংস্কৃতিক আয়োজন করতো, এটা বিনিময় হইতো, যদি এটা এই যে ব্যবধান যদি দূর হতো, আমি মনে করি, অথবা আমাদের সেনাবাহিনীর বন্ধুরা যারা আছেন, আমি মনে করি সেনাবাহিনীর বন্ধু আমাদের সবার বন্ধু, আমাদের সেনাবাহিনীর বন্ধুরা পাহাড়ি মানুষের বন্ধু, তারা বাঙালিদেরও বন্ধু, তারা আমাদের দেশের বন্ধু, সবার বন্ধু, তারা সবার নিরাপত্তা দেখার দায়িত্ব তাদের। তো এই যে এটা সাংস্কৃতিক যে মিথস্ক্রিয়া বা কালচার অফ পিস, এটাকে প্রমোশন করা বা ডাইভার্সিটিকে প্রমোট করার আয়োজনটা হয় নাই। আমি মনে করি মূল জায়গাটা হলো এখানেই। এটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, দেখবেন এই যে বিভক্ত হয়ে যাওয়া, কেন মানুষ বিভক্ত হয়, অথবা যারা এই যে কি বলে এই যে বিপথে গেছে, যারা এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, কেউ না কেউ তো জড়িত, তারা কেন এই পথে যায়, এই পথে গেল কেন, তাদেরকে কি আমরা স্থান দেওয়ার চেষ্টা করেছি শান্তি চুক্তির মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে তাদেরকে আমরা কি জায়গা দেওয়ার চেষ্টা করেছি, তাদের চিন্তাকে আমরা কি বোঝার চেষ্টা করেছি, অনুভব করবার চেষ্টা করেছি কিনা, উপলব্ধি করবার চেষ্টা করেছি কিনা? আমি মনে করি এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি নতুন করে আলোচনা হওয়া দরকার, পার্বত্য চট্টগ্রামকে রাজনৈতিকভাবে অগ্রাধিকার দেওয়া দরকার। এই নতুন সরকার দেখেন 10 বছর ধরে এই সরকার ক্ষমতায়। দেখেন আমাদের সঙ্গে গতকালকেও রাজা দেবাশিস রায় বলছিলেন যে এখানে অবশ্যই তদন্ত করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর যেমন দায়িত্ব আছে, কিন্তু পাহাড়ের দীর্ঘমেয়াদী শান্তির জন্য রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব সবচেয়ে বেশি তিনি মনে করছেন। আমি একটু আপনার মতামত জানতে চাই যে রাজনৈতিক সদিচ্ছা এখানে এখন, মানে আওয়ামী লীগ এই শান্তি চুক্তি করেছে 22 বছর আগে, আওয়ামী লীগ সবসময়ই পাহাড়ের ব্যাপারে দেখা যায় ইতিবাচক, হ্যাঁ, সন্তুল আমরাও এখনো আছেন, কিন্তু সংকটগুলো বাড়ছে কেন, কোন জায়গাটায় আসলে আস্থার সংকট তৈরি? দেখেন, এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির একটা কমিটি আছে, চুক্তি বাস্তবায়ন কমিটি। এটা অবশ্য কি বলে পুনর্গঠিত হয়েছে, এখন সম্ভবত আবুল হাসনাত আবদুল্লাহ ওনাকে প্রধান করা হয়েছে, আগে সাজেদা চৌধুরী আপা ছিলেন আগে। তো এটার বৈঠকগুলো বোধহয় হচ্ছে, নতুন করে শুরু হচ্ছে। তো আমি যেটা মনে করি সেটা হলো যে
পাহাড়ের মানুষের চেয়ে উনি নিজেও আমাদের কথা উঠে এসেছে, তাদের চেয়ে তো পার্বত্য চট্টগ্রামকে বেশি চেনার কেউ দাবি করতে পারে না, এটা ঠিকও হবে না। যে পাহাড়ের মানুষেরা, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী মানুষেরাই তো পার্বত্য চট্টগ্রামের অবস্থান, ভৌগোলিক অবস্থা, সমস্যা, যন্ত্রণা, সম্ভাবনা আমাদের সবার চেয়ে ভালো জানবেন তারা। এটাই এখন এই সরকার যেহেতু ধারাবাহিকভাবে 10 বছর ক্ষমতায় আছেন এবং তারাই এই চুক্তি করেছেন, চুক্তিকে আমরা সবাই স্বাগত জানিয়েছি, হ্যাঁ, প্রশংসিত হয়েছে, আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়। সরকার কিন্তু এখনও বলছেন যে আমরা চুক্তি বাস্তবায়ন করছি, আমরা ধারাবাহিক প্রক্রিয়া আরও করব। কিন্তু আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যতখানি আন্তরিকতা, যতখানি সিরিয়াসনেস নিয়ে এটা হওয়ার কথা, সেটা কিন্তু এখনও হচ্ছে না। তো সেই জন্য রাজনৈতিকভাবে এটাকে দেখতে হবে, ইতিবাচকভাবে। আমাদের সেনাবাহিনী বন্ধুরা তো ওনারা জানেন যে সামরিক সমাধান এটা নয়, তার মধ্য থেকে তো আমরা রাজনৈতিক সমাধান চেয়েছি। তা আমি নতুনভাবে অনুরোধ করব, পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হোক। জনসংহতি সমিতি যারা আছেন, আমি মনে করি তারা ইতিবাচক, পজিটিভ। ওনারা তো বারবার বলছেন, প্রতি বছর ওনারা দাবি করছেন, আমাদের চেয়ারম্যান স্যার এখানে আছেন। এটা ভালো জিনিস যে আসলে নতুন সংলাপ হোক। আমাদের শুধুমাত্র শান্তি চুক্তি হয়েছে তাতেই বসে না থেকে, আত্মতৃপ্তিতে না ভুগে, কোথায় কোথায় বাধা আসছে, কোথায় আমরা সবাই মিলে কাজ করতে পারি এবং জাতীয়ভাবে যদি সেই সংলাপ হয় তাহলে নিশ্চয়ই দিক নির্দেশনা পাওয়া যাবে। কারণ এটি এখন ধরেন 80-90 সালের দিকে কিন্তু তখন এটা অনেক বিচ্ছিন্ন ছিল, এখন তার সেই বিচ্ছিন্নতাটা নাই, এখন অনেক ইউনিফর্ম হয়ে গেছে। ওনারা কিন্তু একটা রোড ম্যাপ চাচ্ছিলেন, মানে যে কোনটা বাস্তবায়িত হয় নাই, কবে কখন কোন বিষয়গুলো বাস্তবায়িত হবে তার জন্য একটা রোড ম্যাপ, সময়সূচি ভিত্তিক রোড ম্যাপ, এই রোড ম্যাপও তো করা হয় না। আমার মনে হয় যে এটা প্রয়োজন, কারণ বাংলাদেশের সব কিছুরই একটা রোড ম্যাপ তৈরি হয়ে আছে। এটা 20 সাল, 30 সাল, এমনকি 100 বছরের রোড ম্যাপও আমরা পাচ্ছি। তাহলে পার্বত্য চট্টগ্রামের জন্য আমাদের রোড ম্যাপ প্রয়োজন। আমরা একটা বিরতিতে যাব, স্যার আপনার কাছে একটু আসবো যে এই ক্ষেত্রে আসলে একটা আমাদের কম্প্রিহেন্সিভ কোনো একটা ডকুমেন্ট প্রয়োজন, যেটা একটা শান্তি চুক্তি, কিন্তু শান্তি চুক্তিটা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে আমরা আস্থায় নিতে পারবো। কারণ এখানে কিন্তু শুধুমাত্র যারা পাহাড়ি তারা না, যারা এখানে সমতলের বাসিন্দা আছে, বাঙালি আছে, তাদেরকেও তো এখানে পিসফুলি থাকতে হবে, কারণ এখানে তো আমরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। কাজী রিয়াজুল হক যেই পরিস্থিতিটি, যে সঞ্জীব দ্রঙ্গও বলছিলেন যে আসলে আবার নতুন করে আলোচনা করা, সবাইকে আস্থায় নিয়ে এসে একটা এগিয়ে যাওয়া, কারণ এখন নানান ধরনের এখন মানুষের যোগাযোগ ওইখানে অনেক বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, আবার একই সঙ্গে এই অস্থিতিশীলতার কারণে কিন্তু পাহাড়ের মানুষেরও যে গ্রোথটা, সেটাও এখন থেমে যাচ্ছে। না, এ ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, মানে সঞ্জীব দ্রং যেটা বলেছেন যে এ ব্যাপারে আমাদের একটা আলাপ আলোচনা হওয়া উচিত, কারণ এটা রাজনৈতিক, এবং রাজনৈতিক সদিচ্ছা তো নিঃসন্দেহেই আছে। কারণ একথা তো স্বীকার করতে হবে যে 97-এ আমাদের যে অ্যাকর্ডটা হয়েছে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকর্ড ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? যেভাবে পাহাড়ি জনগণ যারা চলে গিয়েছিল, তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসে বিরল উদাহরণ। সো এটা একটা আমাদের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, সরকারের একটা বড় অ্যাচিভমেন্ট, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর তখন একটা বিরাট অ্যাচিভমেন্ট। কিন্তু এবং তখন কিন্তু একটা রোডম্যাপের মতো হয়েও ছিল। কিন্তু সঞ্জীববাবু একটা সুন্দর কথা বলেছেন, এই রোডম্যাপটা টাইম বাউন্ড হয়নি আর কি, কারণ সেই অগ্রগতিগুলো সেরকম দৃশ্যমান হয়নি। তার জন্য অনেক কারণ আছে, সেটা সরকার এককভাবে না, সবারই একটা চুক্তির ব্যাপারে কিন্তু কেউই এখনো দ্বিমত করে না যে আমি এই জাত থেকে সরে আসলাম। হ্যাঁ, না, এখানে আমরা যে বিভিন্ন সময় ওদের সাথে আলাপ আলোচনা করেছি, এবং আমরা যে আমাদের যে সিএসটি কমিশন আছে তাদের সঙ্গে আমি চেয়ারম্যানের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি চেয়ারম্যান সাহেবের সঙ্গে। সো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভিতরে একটা সহনশীলতার বা আস্থার আস্থার জায়গায় আমরা বুঝতে পারছি না, কারণ যেন আমাদের একটু ডিফারেন্স রয়ে গেছে। সেই জন্য আমরা উনি যে কথা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের যে কোনো সমস্যাই আমাদেরকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, ডিপ্লোম্যাটিক্যালি আমাদের সমাধান করতে হবে সেটা। তো সেই ডিপ্লোম্যাটিক সমাধান করতে হলে আমাদের একটা সংযোগ দরকার, আমাদের যোগাযোগ স্থাপন করা দরকার, আমাদের ডায়ালগ করা দরকার। এবং কিছু ভুল বোঝাবুঝির কারণে যে একটা কথা বলা হয় না যে আমরা কিছুই করিনি, সরকার কিন্তু আমাদের আদিবাসী বলি বা সরকার, যেটাকে সরকারের ভাষায় আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী যেটাই বলি না কেন, ওই জনগোষ্ঠীর জন্য সরকার কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে। তাদের
যেটা একটু আগে সঞ্জীববাবু বলছেন, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, বিভিন্ন বিষয় দেখেন, তাদের ভাষায়, মাতৃভাষায় কয়েকটা ভাষায় আমাদের স্কুলের বই আমরা করেছি। তাদের সংস্কৃতিগুলো করার জন্য আমরা তার জন্য আলাদা আইন করেছে, আলাদা মন্ত্রণালয় পর্যন্ত, আলাদা মন্ত্রণালয় তো আছেই। সো অনেকগুলো কাজ করা হয়েছে, কিন্তু এইটাকে আমরা যেন একটা ব্যাটে বলে মিলেতে কোথায় যেন আমরা ব্যর্থ হচ্ছি। সেজন্য আমরাও কিন্তু জিনিসটাকে জাতীয় মানবাধিকার পরিষদ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের কমিশনের প্রথম অফিসটা ঢাকার বাইরে, প্রথম অফিসটা কিন্তু আমরা রাঙ্গামাটিতে করেছিলাম। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট অফিস, আমরা রাঙ্গামাটিতে করেছিলাম, এখন আমরা করে যাচ্ছি, এবং আমরা তাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। পাহাড়ি বাঙালি ভাই ভাই, 1971 সালে যুদ্ধের সময় পাহাড়িদের অবদান কোনো অংশে কম আছে, তারাও কিন্তু একই সঙ্গে আমাদের সঙ্গে থেকে যুদ্ধ করেছে। সো এবং যার ফলে দেখেন মুক্তিযুদ্ধের দল যেটি, বঙ্গবন্ধুর দল যেটি, বঙ্গবন্ধুর দল কিন্তু সবসময়ই পাহাড়িদের মধ্যে যে জনপ্রিয়তা, যে ভোটে তারা সবসময় তো পার্লামেন্টের মেম্বার তারাই ছিল, তাই না? এই যে জনপ্রিয়তা, ব্যাপক জনপ্রিয়তা আছে, কিন্তু তারপরেও কেন একটা লিঙ্ক হচ্ছে না। সেই জন্য আমি যেটা মনে করি, এবং এখানে একটা যেটা বলেন আস্থার অভাব আছে, আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে সবাই না প্রচণ্ডভাবে অধৈর্য হয়ে পড়ছে। একটা আচরণটার মধ্যে যেন কেমন একটা দেখছি আর কি। এই আচরণটার ভিতরে একটা পরিবর্তন আনতে হবে, মানে একটা সবাইকে একসঙ্গে এগিয়ে একসঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সরকার সর্বোচ্চ পর্যায়ে এ ব্যাপারে সদিচ্ছা আছে। কিন্তু উনি একটা কথা বলেছেন, একথা তো ঠিকই, আজ পর্যন্ত আমরা দেখেন এত চমৎকার আমরা আঞ্চলিক পরিষদ করলাম, এত চমৎকার জেলা পরিষদ করলাম, এবং এইগুলো যদি দেখেন আপনারা যে সেখানে আজকে তো পাহাড়ের অনেক জেলাতে 50% উপরে বাঙালি হয়ে সেটেলার আছে, তাই না? তারপরেও কিন্তু সমস্ত আধিপত্য আইনটা এমনভাবে করা হয়েছে সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। অন্যরা যারা সেটেলার তারা সেটা করতে পারছে না। সো তারপরেও আমি বলবো যে ব্যাটে বলে সংযোগটা হচ্ছে না। সরকারের সর্বোচ্চ সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা এটা বাস্তবায়িত করতে পারছি না। তার জন্য আমাদের ডায়ালগ প্রয়োজন, এবং সেটা খোলা মন নিয়ে ডায়ালগ করা উচিত, এটাই মনে করি। মোহাম্মদ আলী শিকদার, অবশ্যই রাজনৈতিক ব্যাপার আছে, কিন্তু আপনার কাছে একটু নির্দিষ্টভাবেই জানতে চাই, যেহেতু যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে একটার পর একটা, এবং বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সক্ষমতা এখন প্রমাণিত যে তারা অনেকগুলি নিরাপত্তা ইস্যুকে তারা অ্যাড্রেস করতে পেরেছে, জঙ্গি থেকে শুরু করে আমাদের দেশে সর্বহারাদের যে সমস্যাগুলি ছিল সেগুলি এখন আর বাংলাদেশে নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, ফলে প্রত্যাশাটাও অনেক বেশি। পার্বত্য চট্টগ্রামে কেন আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না? আমি ওইখানে যাব, মূল জায়গাটা, সংকটের জায়গাটা একটা কথা বলে নেই 1 মিনিটে। বাংলা একটা কথা আছে, সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়, বুঝছেন? তো এই যে অভূতপূর্ব একটা শান্তি চুক্তি সারা বিশ্বে প্রশংসিত, উনিও বলছেন, সবাই আমরা বলছি যে ইউনেস্কো শান্তি পুরস্কার পেয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজের জন্য। একটা জাতিসংঘের শান্তি পুরস্কার কিন্তু ছোট কথা নয়। হ্যাঁ, এটা কোনো একটা তৃতীয় পক্ষ বা ভিন দেশের সংশ্লিষ্ট ছাড়াই কিন্তু দুটি পক্ষের মধ্যে আলোচনা করে, মানে অসাধারণ। পৃথিবীতে আমরা এই সশস্ত্র বিদ্রোহের ইতিহাস আমরা সারা বিশ্বে যত ঘটেছে পড়েছি, কোথাও কেউ সেটেল করতে পারেনি উইদাউট থার্ড পার্টি ইনভলভমেন্ট ছাড়া। আপনি আয়ারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ডে কি সব জায়গায়, আপনি শ্রীলঙ্কাটা দেখেন কি ঘটনা ঘটেছে। যাও তো হয়েছে কি, ওই যে একটা উদাহরণ দিই আমি, সেটা হলো কি, ওই যে ডাক্তার যখন অপারেশন করে একটা সিরিয়াস রোগীকে, অপারেশন ডাক্তার এসে বলে যে অপারেশন ইজ ভেরি গুড, সাকসেসফুল। তো মানুষের মধ্যে আশা সৃষ্টি হয় যে তাহলে বোধহয় রুগী বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন পোস্ট অপারেটিভে যায়, পোস্ট অপারেটিভ কেয়ার যদি ঠিক না হয়, তাহলে কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে যায় এবং মারাও যেতে পারে। এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি। পার্বত্য চট্টগ্রামের অবস্থাটা তাই হয়েছে। আপনার এটা হলো 97 সালে ডিসেম্বর মাসে। তারপরে এই এত বড় একটা ঘটনা, এত বড় এটা একটা যে প্রক্রিয়া শুরু হয়েছিল বাস্তবায়ন, অনেকগুলো বাস্তবায়ন হয়েছিল, কিন্তু পরে 2001 সালে বাংলাদেশের কিন্তু সরকারের একটা বড় ধরনের পরিবর্তন এসে গেল। যারা সরকারে এলেন 2001 সাল থেকে 2007, তারা কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে এই চুক্তি তারা মানেন না, এবং এটা চুক্তির ফলে একটা অংশ দেশ অন্য দেশের সাথে সংযুক্ত হয়ে গেল, এই ধরনের বক্তব্য দিয়েছিলেন। সুতরাং আমরা কিন্তু ওই সময় দেখেছি একেবারে তারা যদিও চুক্তিটা বাতিল করেননি, বাট এই চুক্তি বাস্তবায়ন, যেটা আমি একটু উদাহরণ দিয়ে বললাম যে পোস্ট অপারেটিভ যে কেয়ারটা দরকার, সময়ের এখন গুরুত্ব দিতে হবে যাতে সেটি হয়নি। সুতরাং এখন যেটা আমাদের যেটা
ঐক্যমতের প্ল্যাটফর্ম কিন্তু সৃষ্টি হয়েছে। কি প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে? যে আমরা সবাই কিন্তু বলছি শান্তি চুক্তি আমরা সবাই মানি এবং শান্তির বাস্তবায়ন চাচ্ছে। তো আমাদের কিন্তু একটি জায়গায় এসে দাঁড়াবার জায়গা সৃষ্টি হয়েছে, আমরা সেখানে আসে দাঁড়াতে পারি। দাঁড়িয়ে আমরা এই জায়গাটায় কোথায় কেন হচ্ছে না, কার ডিফারেন্সটা কোথায়, সবাই সেটা মিলে যদি একসঙ্গে আমরা এটা বসে আসলে বের করা রাজনৈতিকভাবে দরকার। সঞ্জীব রং, খুব সংক্ষেপে জানতে চাই যে এই যে আপনি একটা সংলাপের কথা বললেন, সেই সংলাপে আসলে যেহেতু মূল টেক্সটটা আমাদের সামনে আছে শান্তি চুক্তি, কোন বিষয়গুলি একটা টাইম লাইনের মধ্যে নিয়ে আসা দরকার? আমি মনে করি এই মুহূর্তে যেটা করা দরকার সেটা হলো আঞ্চলিক পরিষদের আইন তো হয়েছে, কিন্তু এতে বিধি হয় নাই। স্যার জানেন, বিধিমালা না হলে তো এটা আসলে কিছু হয় নাই। 3 জেলা পরিষদ আইন হয়েছে, কিন্তু বিধিমালা হয় নাই। এবং আপনার যে ভূমি কমিশন আইন অনেক পরে 2001 সাল থেকে ধরেন এখন প্রায় 16-17 বছর পরে সে এটা সংশোধিত হলো, এটা বিধিমালা এখনও হয় নাই। এই দাবিগুলো কিন্তু তারা করছেন। তার মানে আপনি কিছু কিছু কাজ করেছেন, কিন্তু মূল কাজটা এখনও হাতে নেন নাই। তা আমি মনে করি এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং তার জন্য আমি মনে করি যে এটা আন্তরিকতা, রাজনৈতিক আন্তরিকতা, প্রশাসনিক আন্তরিকতা, আমাদের ব্যুরোক্রেসি যারা আছে তাদের মধ্য থেকে সেই আন্তরিকতা আসা উচিত। এবং বৃহত্তর নাগরিক সমাজ, আমি মনে করি বাঙালি বন্ধুদের, তাদের এই ক্ষেত্রে আমি মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার অবকাশ আছে। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দল, আপনি দেখবেন এই পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে পজিটিভলি, মানে ধরেন পাহাড়ের মানুষেরও অধিকার, মানবাধিকার, তাদের ভূমির অধিকার, তাদের মানবাধিকার, তাদের ভাষা সাংস্কৃতিক অধিকার, অবশ্যই নাগরিক হিসেবে তাদের অধিকার, তারা সাংবিধানিক স্বীকৃতি চায়। এই বিষয়গুলোকে ইতিবাচকভাবে বলার মানুষ, নাগরিক সমাজ, মিডিয়া এগুলোর মধ্যে আছে, কিন্তু আরও বেশি দরকার আমাদের তরুণ সমাজের, তরুণ বন্ধুদের পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়া দরকার, ক্যাম্পেইন করা দরকার। এবং আরেকটা জিনিস, এই যে পর্যটনের কথা আমরা বলি, যে পাহাড়ে যারা যান পর্যটনের জন্য, সেটা বান্দরবন হোক বা সাজেক হোক, রাঙামাটি হোক, সেখানে যারা যাবেন তাদেরকে তো এই পাহাড়ি আদিবাসী মানুষদের অধিকার সম্পর্কে, তাদের সংস্কৃতি সম্পর্কে ইতিবাচক ধারণা দিতে হবে। তো এইটাও একটা ব্রিজিং তৈরি করতে পারে, মানে আমরা উভয়ই এই দেশের নাগরিক, উভয়ই পাহাড়ি বাঙালি, স্যার বলছেন ভাই ভাই, আমরা একসাথে পথ চলতে পারি। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন কাজী রিয়াজুল হক। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, একটু কিছু আপনার কাছ থেকে জানতে চাই যে কাইন্ড অফ রেকমেন্ডেশন, যে আসলে এখন আমরা রাষ্ট্র হিসেবে কি কি জিনিস গুরুত্বের সঙ্গে করতে পারি। না, আমাদের প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের একটা অংশ, এবং এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এখানে আমরা শান্তি স্থাপন করতে না পারলে এসডিজির মতো বলতে হয়, এই একজনকে পিছিয়ে রাখা যাবে না। তো এখানে শান্তি স্থাপন করতে না পারলে আমাদের গোটা দেশের যে আমাদের যে উন্নয়ন অগ্রগতি, সেটাকে আমরা ফলো করে বলতে পারবো না, বা আমাদের সার্থকতা আসবে না। সেই জন্য আমি মনে করি যে এ ব্যাপারে যে কিছু কিছু কথা বলা হয়েছে, যে আমরা যে একটা চমৎকার চুক্তি করলাম 97 সালে, সেই চুক্তিটা বাস্তবায়নের জন্য খোলা মন নিয়ে উভয় পক্ষকে আসতে হবে, উভয় পক্ষকে একইভাবে আসতে হবে। সেটা ওখানে যারা সার্কেল চিফ আছেন তারা, এবং এখানে যারা কমিশনে যারা আছেন তারা, কমিশনের চেয়ারম্যান এবং তাদের মন্ত্রণালয়, সবাইকে একভাবে এগিয়ে আসতে হবে খোলা মন নিয়ে। এবং আমার মনে হয় যে এত বড় চুক্তি করতে পারছি, এত লোককে আমরা ভারত থেকে ফিরিয়ে আনতে পেরেছি, তারা এখানে অস্ত্র সমর্পণ করেছে, তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে, তাদেরকে সহযোগিতা করা হয়েছে, এটা সম্ভব হবে। আর এই বিশেষ কিছু কারণ আমি পার্টিকুলার এইটার উপর একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে, একটু আগে আমাদের মোহাম্মদ আলী সাহেব বলছিলেন যে জায়গাটা সম্পর্কে একটা ধারণা ছিল, ভৌগোলিক অবস্থাটা, যে এইখানটাতে আমি যেটা দেখেছি আর কি, সেটা হচ্ছে যে এখানে আমাদের বর্ডারটাকে আমাদেরকে বন্ধ করতে হবে, এবং বন্ধ করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে নিতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সরকার এটা বিশ্লেষণ করে দেখবে। সেটা হচ্ছে যে ধরেন সাজেকের পাশেই হচ্ছে ভারতের বর্ডার, এখান থেকে কিন্তু লোকরা ওই অপরাধগুলো করে, যারা অপরাধী দুষ্কৃতিকারী, তারা অপরাধগুলোকে তারা কিন্তু খুব ইজিলি মিজোরাম এবং অন্যান্য জায়গায় চলে যেতে পারছে। তো এইখানে সেই ধরনের আমাদের বর্ডার সিকিউরিটিটা আমরা গড়ে তুলতে পারি, একটা নিরাপত্তাও ঠিক করতে হবে এবং রাজনৈতিক কমিটমেন্টটাও ঠিক করতে হবে। এটা কিন্তু রাইট, সময় শেষ হয়ে গেছে। আমার মনে হয় যে এই ব্যাপারে সব পক্ষই একসঙ্গে আসবে এবং খোলা মন নিয়ে এগিয়ে আসবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।